নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের আয়োজনে এবিপি আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সমস্ত পড়ুয়ারা যারা রয়েছে তাদের সবাইকে স্বাগত জানাই। এবং তোমরা জানো যে এই 10টার ক্লাসরুমে এবং 3টের ক্লাসরুমে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়ানো হয়, স্কুলে এই সময় যেগুলো পড়ানো হতো সেগুলোই মূলত শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়িয়ে থাকেন। তাই নিশ্চয়ই তোমাদের যে সমস্ত ডাউট থাকে সেগুলো তোমরা আবারও প্রশ্ন করো এবং শিক্ষক শিক্ষিকারা সেগুলো ক্লিয়ার করে দেন। আজকের বিষয় নবমের অঙ্ক ও দ্বাদশের বিজনেস স্টাডিজ, এই নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা। প্রথমেই তাহলে আমরা চলে আসি অঙ্কে। তোমরা সরাসরি ফোন করতে পারো, দেখো এখানেও কিন্তু অঙ্ক 033246055725 5573 এই নাম্বারে। অর্থাৎ এই সংখ্যায় ভুল হয়ে গেলে কিন্তু সবটাই গন্ডগোল হয়ে যাবে। এটাই তো মজা অঙ্কে। আর সেই অঙ্কের মজাটা নিতে আমরা সরাসরি চলে যাই শিক্ষকদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে খোকন দাস, প্রধান শিক্ষক, বোটানিক গার্ডেন, চিত্তরঞ্জন আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক। আমার সঙ্গে রয়েছেন দিব্যেন্দু বক্সি, কেওড়াখালী নকুল সহদেব হাই স্কুলের প্রধান শিক্ষক। আপনাদের দুজনকেই স্বাগত। আমি তাহলে একেবারে সরাসরি চলে আসি, কেননা পড়ুয়াদের ইতিমধ্যেই বলে দিয়েছি অঙ্ক নিয়ে কোনো ভয় নয়, কোনো টেনশন নয়, শুধু মজা করে অঙ্ক করা, কারণ সংখ্যার হিসেবটা ঠিক করে করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণে বোধহয় আরও একটু সংখ্যার বিশেষ থাকে, এত হোল স্কোয়ার আর মাইনাস স্কোয়ার এই সমস্ত মিলিয়ে কোথাও যেন একটা জট পাকিয়ে যায়। অন্তরা কুণ্ডুর প্রশ্নটা প্রথমেই দেখব, তারপর স্যারের কাছে আসবো। অন্তরা কুণ্ডুর প্রশ্ন হচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায়, শূন্য পদ্ধতি বলতে কি বোঝায়, আর উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা দেখে নিচ্ছি প্রশ্নটা, কিন্তু পরে বোর্ডে স্যার বুঝিয়ে দেবেন। উৎপাদকে বিশ্লেষণ করো, 2y3 - 5y² - 19y + 42। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণটা বুঝে নিই খোকন স্যারের কাছে। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমরা ক্লাস 7 বা 8 একটু শিখে এসেছি, তবুও তোমাদের একটুখানি ধরে নিই আমরা। তোমার কাছে যে অঙ্কের বইটা আছে, সেই অঙ্কের বইয়ের যে প্রস্থ তার থেকে দৈর্ঘ্যটা মনে করো যে 2 সেন্টিমিটার বেশি। তাহলে এই যে প্রস্থটা, এই প্রস্থটাকে যদি এক্স ধরো, x সেন্টিমিটার ধরো, তাহলে দৈর্ঘ্যটা হবে x + 2 সেন্টিমিটার। এবার বইয়ের যে প্রথম পাতাটা, সেই প্রথম পাতাটা দেখতে তো আয়তাকার চিত্র, তো এই আয়তাকার চিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল যদি তোমায় বার করতে দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে x + 2 × x করবে। তাহলে গুণ করলে x² + 2x হচ্ছে। এই যে তুমি গুণ করে ফেললে x² + 2x বর্গ সেমি, আর x × x + 2 বর্গ সেমি, এ দুটো তো একই। তাহলে x² + 2x = x × x + 2। এখানে দেখো যে x² + 2x এই যে বহুপদী সংখ্যামালা, এটাকে দুটো মৌলিক উৎপাদকে আমরা প্রকাশ করতে পেরেছি, মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করতে পেরেছি। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ কাকে বলবো? তাকেই বলবো যখন কোনো বহুপদী সংখ্যামালাকে 2 বা ততোধিক মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা হবে, তখন তাকে আমরা বলি উৎপাদক বিশ্লেষণ। তো এখন তোমার মনে হতে পারে, তাহলে x² - 1 এর উৎপাদক বিশ্লেষণ কি হবে? তুমি সঙ্গে সঙ্গে করে ফেললে x² - 1 মানে x - 1 × x + 1। কিন্তু যদি তোমাকে x² - 3 দেয়, তাহলে কি করবে? x² - 3, অনেক ভালো ভালো ছেলে যাদের মাথায় একটু বেশি বুদ্ধি, তারা ওই 3টাকে √3 স্কোয়ার করে x - √3 × x + √3 করবে। এখন প্রশ্ন হলো, এই যে x - √3 × x + √3, এটাকে কি আমরা আমাদের যে পরিভাষা উৎপাদক বিশ্লেষণ বলছি তাতে কি ফেলতে পারি? তাতে কিন্তু ফেলতে পারছি না। কেন না, এই উৎপাদক বিশ্লেষণের যে উৎপাদকগুলো, সেগুলো প্রত্যেকটা কিন্তু বহুপদী সংখ্যামালা, মানে পলিনোমিয়াল। এখন x - √3 যদি হয়, তাহলে x এর পাওয়ার 1 আছে, x⁻1 - √3 × x⁻0। তাহলে এই যে বহুপদী সংখ্যামালার মতো দেখতে যেটা, সেটা আসলে বহুপদী সংখ্যামালা নয়। কেন? x⁻0 যে সহগ √3, সেটা তো আমরা মূলদ সংখ্যা নয়, মূলদর মধ্যে ফেলতে পারিনি, সেই জন্য এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারছি না। সেই জন্য এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণের মধ্যে ফেলা যাচ্ছে না। অনেকে আবার কি করে, x² - y², তাকে ফ্যাক্টর করে ফেললো x - y × x + y। আবার কেউ কেউ বলছে যে x - y কেও তো আমরা ভাঙতে পারি,
কি এক্স টু দি পাওয়ার হাফ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার হাফ তার হোল whole স্কোয়ার square, হ্যাঁ। দিয়ে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়াই টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এইভাবে যদি ভাঙি তাহলে তো অনন্ত কাল ধরে ভাঙতেই থাকবো, তাহলে উৎপাদক বিশ্লেষণ তো শেষ হবে না। শেষ হবে না। না, ধারণাটা এটা ভুল। কেন ভুল? না, এক্স মাইনাস ওয়াই এই অবধি ঠিক আছে, আচ্ছা। কিন্তু যেই মুহূর্তে এটাকে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়াই টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ করছি, তখনই কিন্তু এটা আর পলিনোমিয়াল থাকছে না। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণের যে সংজ্ঞাটা বলেছি তার সঙ্গে পড়ছে না, সেই জন্য এই জায়গায় যাওয়া যাবে না। তাহলে আমরা বুঝে গেলাম যে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি। শূন্য আর পদ্ধতি? শূন্য পদ্ধতি যেটা আসছি আমরা, উৎপাদক বিশ্লেষণ যেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে চাইছি বহুপদী সংখ্যামালা, সেটাকে যদি এফএক্স ধরে নিই তাহলে এক্স এর বিভিন্ন মানে আমি ওর বিভিন্ন রকম মান পাবো। একটা এক্সপ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে যদি এফএক্স বলি তাহলে এক্স এর বিভিন্ন মানে এর মানগুলো আমরা পেতে থাকবো। তো এক্স এর যে মানের জন্য আমরা এই এক্সপ্রেশনটার ভ্যালু 0 পাচ্ছি, যেমন এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, f1 যদি করি তাহলে 1 মাইনাস 3 প্লাস 2 মানে 0 হবে। তাহলে এখান থেকে আমরা এই আগের দিনে শিখেছিলাম যে ওই ফ্যাক্টর থিওরেম, সেখানে বলছে যে এক্স মাইনাস 1 এর একটা ফ্যাক্টর। তাহলে এই ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি এবং এইটাকে বলছি শূন্য পদ্ধতি। কেন বলছি? না, যেহেতু এফএক্স ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে ফর এক্স ইকুয়াল টু 1 ওই পলিনোমিয়ালের জন্য, তাহলে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওই পলিনোমিয়ালের ভ্যালুটা 0 বেরোচ্ছে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে শূন্য পদ্ধতি বা জিরো বা ভ্যানিসিং মেথড। এবার আমরা পুরোটাই মুখে শুনলাম, এবার একদম বোর্ডে চলে যায়, মানে একদম। অঙ্ক তো কষতে হবে। একদম। তো অন্তরের যে প্রশ্নটা ছিল 2y টু দি পাওয়ার 3 মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42, আমি দিব্যেন্দু স্যারের কাছে উত্তরটা একটু বুঝে নিতে চাইবো। 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y এক্স্যাক্টলি প্লাস 42। 42 একদম। তার আগে দুটো জিনিস তোমরা বুঝে নাও। নাম্বার 1 যেটা হচ্ছে স্যার যেটা বললেন সেটা দেখো, এফএক্স শূন্য পদ্ধতি যেটা এফএক্স ইকুয়ালস টু সে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে সবার আগে আমাদেরকে খেয়াল করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটাকে 2টাকে আমি কীভাবে লিখতে পারি? 2 ইকুয়ালস টু 1 ইন্টু 2। আমরা কোন মানের জন্য এটার মান 0 আসতে পারে? তাহলে আমরা কার জন্য নিতে পারি এটাকে ভালো করে খেয়াল করে দেখো। 1 এবং 2 দুয়ের দুটো উৎপাদক গেল। উৎপাদকে এবার আমি কি বসাবো? তাহলে আমি x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 অর প্লাস মাইনাস 2 যে কোনো একটা বসাবো। দেখো তুমি প্লাস 1 যদি বসাও, দেখো এক্স এর ভ্যালু আমি প্লাস 1 বসালাম, তাহলে 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। স্যার যেটা বললেন, তাহলে 0 যদি হয়ে যায়, এটা যদি 0 হয় তাহলে এক্স এর কোন মানের জন্য 0 হলো? এক্স ইকুয়ালস টু 1 পুট করার জন্য এটা 0 হয়েছে। এক্স ইকুয়ালস টু 1 পুট করার জন্য যদি 0 হয় তাহলে এক্স মাইনাস 1 will be a factor of this polynomial, that is x square minus 3x plus 2 এই যে পলিনোমিয়ালটা আছে তার একটা ফ্যাক্টর হচ্ছে x minus 1। এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে x minus 1, কেননা x equals to 1 বসানোর জন্যই এটা 0 এসছে, নাম্বার 1। নাম্বার 2 দেখো, y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। আমরা কি বলেছিলাম? না কনস্ট্যান্ট টার্ম এখানে কি আছে? 42। 42কে আমি কি লিখতে পারি? 42 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইন্টু 7। স্যার বলেছিলেন মৌলিক উৎপাদক, দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, একদম ঠিক সেভাবে ভেঙেছি আমি। এইখানে একটা মজা আছে, দেখো এখানে y এর সাথে একটা কোএফিশিয়েন্ট আছে, সেটা হচ্ছে 2। হ্যাঁ, তাহলে আমি এখানে x এর মান কি বসাতে পারি, y এর মান কি বসাতে পারি?
প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 7 যে কোনো একটা বসালে পরে 0 আসবে, সব কটার জন্য 0 আসবে, ইট ডাজ নট ইমপ্লাই। নেক্সট আমি যাচ্ছি এখানে 2, এই 2টাকে আমি কি করে লিখতে পারি, 2 ইন্টু 1। এখানে দেখো তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 42-এর উৎপাদকে 2 দিয়ে যদি ভাগ করতাম, তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে গেলে প্লাস মাইনাস 1 একটা আসছো, এখানে 3 প্লাস মাইনাস 3/2 এর জন্য একটা হতে পারে, প্লাস মাইনাস 7/2 এর জন্য একটা হতে পারে। তাহলে আমি y এর কি কি মানের জন্য এটা 0 হবে, একটা y ইকুয়ালস টু প্রথমেই পেয়ে গেছে 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 7, আর এখানে পেলে তুমি প্লাস মাইনাস 3/2 প্লাস মাইনাস 7/2। তাহলে আমি সবার আগে সহজটাই নিচ্ছি, y ইকুয়ালস টু 2 পুট করছি, তাহলে এখানে এটা কার ফাংশন, না এটা y এর ফাংশন। y এর ফাংশন যদি হয় তাহলে fy লিখলাম, fy এর মান আমি 2 বসাচ্ছি, তাহলে f2 ইকুয়ালস টু 2 ইন্টু 2 কিউব মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে 8 দুগুণে 16, এটাকে মাইনাস 20 মাইনাস 38 প্লাস 42, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 0 হয়ে গেল। y এর কোন মানের জন্য 0 হলো, y ইকুয়ালস টু 2 পুট করার জন্য এটা 0 হয়েছে, y ইকুয়ালস টু 2 পুট করার জন্য এটা 0 হয়েছে। তাহলে 2y কিউব এর একটা ফ্যাক্টর হচ্ছে y মাইনাস 2, y মাইনাস 2, y মাইনাস 2। এটা আমি ভাগ প্রক্রিয়াতেও করতে পারো কিংবা এই পদ্ধতিতেও করতে পারো, আমি যে পদ্ধতিটা করাচ্ছি সেখানে দেখতে পারো তুমি। এখানে দেখো আমরা প্রথমে 2y কিউব আছে, 2y কিউব মানে আমি 2 ইন্টু y স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 2y কিউব হলো। এবার মেলাতে মেলাতে যাচ্ছি, তাহলে এখানে 2y কিউব হবে, 2y কিউব হবে, হ্যাঁ হ্যাঁ, 2y কিউব মাইনাস 4y স্কোয়ার, y ইকুয়ালস টু 2 পুট করার জন্য এটা এসছে, তাহলে 4y স্কোয়ার 2y কিউব মাইনাস 4y স্কোয়ার, এখানে কত আছে 5y স্কোয়ার আছে, তাহলে মাইনাস y দিয়ে গুণ করলাম মাইনাস y স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস 2y। ক্লিয়ার? এখন আমার আছে 19, মাইনাস 19 আছে, আনতে হবে আমাকে প্লাস 2y আছে, তাহলে আমি কত এখানে করবো মাইনাস 21, তাহলে মাইনাস 21y প্লাস 42। এখান থেকে তোমার কত আসছে দেখো, y মাইনাস 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। এবার দেখো এটা রয়ে গেছে, এটাকে আবার ভাঙবো, মৌলিক উৎপাদকে ভাঙতে বলেছেন স্যার, মৌলিক উৎপাদকে ভাঙবো, তাহলে 21 ইন্টু 2 কত, 21 ইন্টু 2 হচ্ছে 42, 42কে আমি কীভাবে ভাঙতে পারি, 6 ইন্টু 7 y মাইনাস 2y স্কোয়ার মাইনাস ওয়াইটা রাখলাম এখানে 7 মাইনাস 6 মাইনাস 21, সেকেন্ড ব্র্যাকেট y মাইনাস 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21, y মাইনাস 2y না জাস্ট y কমন নিলাম, 2y মাইনাস 7 প্লাস 3 2y মাইনাস 7, তাহলে এখান থেকে আমরা আসছে y মাইনাস 2 y প্লাস 3 2y মাইনাস 7। দেখো আমি প্রথমে বলে দিয়েছিলাম y এর মান কি হতে পারে প্লাস মাইনাস 2, দেখো প্লাস মাইনাস 2 এসছে, y এর মান প্লাস মাইনাস 3 যে কোনো একটা এসছে, y এর মান প্লাস মাইনাস 7/2 বলেছিলাম সেটাও এসছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু পুরো সার্চ যেভাবে শূন্য পদ্ধতিটা বললেন আমরা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা তোমাদের একটু বিরত করি আপনাকে অঙ্কের মাঝেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন পড়ুয়া রয়েছে, সুমন দত্ত। সুমন বলো।
তোমার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499 একটি উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। একদম, তুমি শুনতে থাকো, তোমার উত্তর তুমি পেয়ে যাবে, কিন্তু মন দিয়ে অঙ্কটা বুঝতে হবে, ঠিক আছে? চলো। হ্যাঁ স্যার। এটা অন কল এসছে? হ্যাঁ হ্যাঁ, লাইভে। আমরা একটু পরে যাই এই প্রশ্নটা নিয়ে। এটা কি বলে দেবো? এটা পরে আছে। এটা পরে আছে, এটা পরে আমরা দেখে নেব। আচ্ছা বল। তাহলে আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। একদম মোহাম্মদ রিয়াজুল ইসলামের প্রশ্নটা আমি একটু দেখে নিতে চাইব। 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। 2ca। একদম। আগের অঙ্কটা দেখেছো তোমরা, এবার নেক্সট এই অঙ্কটা দেখো। থ্রি এ স্কোয়ারটাকে আমি কি করছি দেখো, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এখানে আগে একটা জিনিস আমরা বুঝে নিই, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যদি এটা এরকম হতো এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এই জায়গাটায় কিন্তু একটু খেয়াল করবে, বি কত আছে? মাইনাস, এ কি আছে? প্লাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ বি, এ বি মাইনাস এ প্লাস, দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ, সেখানে মাইনাস এ বি। তারপরে বি সি, দ্যাট ইজ প্লাস, প্লাস, আবার দেখো এ পজিটিভ সি নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস সি এ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। দেখো অঙ্কটা এবার খুব সহজ হয়ে যাবে, এই বিষয়টা এবার মাথায় রাখো। দেখো অঙ্কটা একদম সহজ। তাহলে ব্র্যাকেটটা যদি আমি খুলে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এবার এই অঙ্কটা দাও, চলে এসো। আমি এটা কি করলাম, স্কোয়ার টার্মটাকে এটাকে 4a স্কোয়ার লিখলাম, আছে আমার 3a স্কোয়ার, লিখেছি আমি 4a স্কোয়ার। কেন লিখলাম না, এটা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব, সেই জন্য এটাকে আমরা লিখেছি। এবার দেখো 3a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম, ছিল 3a স্কোয়ার, আমি নিয়েছি 4a স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে কত হচ্ছে? 4a স্কোয়ার ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc আবার মাইনাস 2ca। দেখো তোমার এই ফর্মে এসছে, এ মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার ফর্মে এসছে। তাহলে এটা একদম দেখো, আমি আগে সেই জন্য ফর্মুলাটাকে করে নিলাম। এটা যদি এরকম হতো বি প্লাস সি মাইনাস এ, তাহলে কিন্তু একই রেজাল্ট আসতো। দেখো প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস এসি, এটা দিয়েও করতে পারে, একই উত্তর আসবে। এবার দেখো আমি এটাকে কি করছি, 2 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে আমরা কি পেয়েছিলাম, এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি সে 2a ইকুয়ালস টু এক্স ধরলাম, এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু ওয়াই যদি ধরতাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আসতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি, যোগ করলাম, এবার বিয়োগ 2a মাইনাস এ প্লাস বি প্লাস সি। সো এটা পেলাম 3a মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি। ফর্মুলা দুটো আগে করে নেওয়ার ফল হচ্ছে অঙ্কটা জাস্ট 5 লাইনে হয়ে গেল।
একদম। না হলে ফর্মুলাটা কি আসবে তোমরা কিন্তু সেটাই ধরতে পারতে না। তোমরা এটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে ফর্মুলা দুটো আগে করে নিতে হবে, এবং আপনি ওইখানে যেটা আন্ডারলাইন করলেন যে মাইনাস প্লাসের বিষয়টা, ওটা বোধহয় ঠিক করে একটু বুঝে নিতে হবে, না হলেই গন্ডগোল হয়ে যাবে, তাই তো স্যার? হ্যাঁ একদম। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। শাহিন আক্তারের প্রশ্নটা একবার দেখে নেব। উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার। এটা মুছে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 একদম। প্লাস 19 এক্স স্কোয়ার। এখানে দেখো এই অঙ্কটাকে আমি একদম ছোট্ট করে করে ফেলবো। এখানে দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, দুটো তো ম্যাচ করছে না। তাহলে এটাকে চেঞ্জ করে এটা আনা যাবে? যাবে না। এটাকে চেঞ্জ করে এটা নেওয়া যাবে? যেতে পারে। কি করে নিতে যেতে পারে আমরা জানি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা তোমরা ক্লাস 8-এ শিখেছো। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কি করে হয়? এটা কি করে হয়? এখানে একটা কাজ করি, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। এখানে ছিল মাইনাস 4ab, এখানে আমি প্লাস 2ab নিয়েছি। তাহলে কি করব, মাইনাস 4ab আমি করলাম, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি, করলে পরে দেখো অঙ্কটা ছোট্ট হয়ে যাবে। তো কি বলেছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার করলাম মাইনাস 4ab, মানে 4, এখানে এ কত এক্স স্কোয়ার, বি কত 1, বাকিটা ইনট্যাক্ট রাখলাম, যা ছিল তাই রেখে দিলাম। এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার আমি বাদ দিচ্ছি 19 থেকে, তাহলে 15x স্কোয়ার। অঙ্কটাকে আরও ছোট করে ফেলছি, দেখো আমি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এ পুট করি, আর এক্স ইকুয়ালস টু বি পুট করলাম। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এ পুট করছি, আর এক্স ইকুয়ালস টু বি পুট করছি। তাহলে এখানে কি আসছে দেখো, এ স্কোয়ার প্লাস 8ab প্লাস 15b স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 8ab প্লাস 15b স্কোয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার, স্যার মিডল টার্মের আগেই ডেফিনেশন দিয়ে দিয়েছেন, তোমার 7-8-এও করেছো, এখানে ab লিখলাম। 15কে আমি কি সহগে ভাঙতে পারি, 15 3 ইন্টু 5, তাহলে 3 প্লাস 5 প্লাস 15b স্কোয়ার, that is equals to a square plus 3ab plus 5ab plus 15b square। a কমন নিলে পরে a plus 3b plus 5b কমন নিলে a plus 3b। এবার দেখ a plus 3b into a plus 5b, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x। এবার আমি পলিনোমিয়াল আকারে সাজিয়ে ফেলি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1। স্যার যে সূত্র বলে দিয়েছেন প্রথমে তোমাদের ডেফিনেশনে বারবার করে, দেখো একদম সেই জায়গাটাই চলে এসছে। তাহলে অঙ্কটা যা ছিল তুমি এটা দেখে নাও, প্রয়োজন এটা স্ক্রিনশট নিতে পারো। একদম একটা স্ক্রিনশট নিয়ে নিলে সুবিধে হবে ওদের। আমরা একটু ক্লোজ করে দেখাতে পারি কি? হ্যাঁ একদম, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে যাও এবং আমরা তাহলে পরের প্রশ্নে চলে যেতে পারি। স্যার তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রচেত চট্টোপাধ্যায় প্রশ্নটা দেখব, এবং প্রচেত যে প্রশ্নটা করেছে কিছুক্ষণ আগে লাইভে আমাদের সুমনও সেই প্রশ্নটা করেছে।
এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। হ্যাঁ স্যার, খোকন স্যার। অঙ্কটা তোমরা যখন দেখছো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499, অঙ্কটা দেখে মনে হচ্ছে যে আরে বাপরে কি বড় একটা সংখ্যা, 22499, একে ভাঙবো কি করে, এটা মিডল টার্ম করবো কি করে, এটা তোমার মাথায় আসছে। কিন্তু এত বড় যখন সংখ্যা আছে তখন তোমাকে ভাবতে হবে নিশ্চয়ই এর মধ্যে কোনো ট্রিক আছে, সেই ট্রিকটা ধরার চেষ্টা করো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তুমি যদি এটাকে হোল স্কোয়ার আকারে আনতে চাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 নেবে। তাহলে স্বভাবতই প্লাস 1 তো আমাদের অঙ্কে ছিল না, তাহলে সেটাকে আমায় পরে বিয়োগ করতে হবে -1। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 22499 -1। এতে অঙ্কটা একদম সহজ হয়ে গেল। এক্স -1 হোল স্কোয়ার হয়ে গেল প্রথম তিনটে রাশি থেকে, প্রথম তিনটে যে পদ আছে সেখান থেকে, হ্যাঁ স্যার। আর 22499 আর 1 এই দুটো মিলে 22500 হয়ে গেল। এইবারে তুমি তো দেখলে এবার তো চেনা সংখ্যা মনে হচ্ছে 225, কারোর একটা বর্গ সেটা কত 15, তাহলে 22500টাকে 150 স্কোয়ার লিখতে পারবে। তাহলে অঙ্কটা একদম সহজ হয়ে গেছে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার। এবার তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললেই অঙ্ক শেষ। তাহলে যে অঙ্কটা দেখে তোমার ভয়ঙ্কর মনে হচ্ছিল 22,499 সেটা একদম সহজ অঙ্ক। একদম মুখে মুখে স্যার করে দিলেন। আমাদের একদম সময় শেষ, আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাব স্যার। আমরা অ্যাসাইনমেন্টে দেখে নিই। উৎপাদকে বিশ্লেষণ করো, যেটা আজকের বিষয় ছিল, স্যাররা খুব সুন্দর করে বুঝিয়েছেন, ফর্মুলা মেনে তোমরা করতে থাকবে। প্রথমটা দেখে নিই। ফ্যাক্টরাইজ, তাহলে x কিউব মাইনাস 7x প্লাস 6, তারপরে 2 নম্বরটা 2 দেখে নিই। নম্বর যে উৎপাদক বিশ্লেষণ, ফ্যাক্টরাইজ 8a কিউব প্লাস 4a মাইনাস 3। 3 নম্বর আরও একটা উৎপাদক বিশ্লেষণ, ফ্যাক্টরাইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abxy। এরপরে 4 নম্বর যে উৎপাদক বিশ্লেষণ আছে সেটা হচ্ছে এ স্কোয়ারের হোল কিউব। এটাতে আরও সহজ করে তোমরা a⁶ লিখে নিতে পারো। তাহলে a⁶ মাইনাস 18a কিউব প্লাস 125, এটাকে উৎপাদক বিশ্লেষণ করবে। আর একটা রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো, মানে ফ্যাক্টরাইজ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। দ্বাদশ শ্রেণীর আলোচনার বিষয় বিজনেস স্টাডিজ, এবং তাতে তোমরা যেটা শিখবেন এবং স্যাররা যেটা তোমাদের শেখাবেন সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি, আদর্শ, প্রকৃতির সমস্তগুলো বিশ্লেষণ করে দেবেন। আমাদের সঙ্গে যে দুজন শিক্ষক রয়েছেন, পান্নালাল মণ্ডল কালীধান ইনস্টিটিউশনের শিক্ষক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ দাস বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশনের শিক্ষক, আপনাকেও স্বাগত। তাহলে প্রথমেই আমরা এই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টটা কি একটু দেখে নিই। মানে একেবারে বইতেই যেটা রয়েছে, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্টস অফ আদার পিপল, লরেন্স বলেছিলেন কথাটা। সত্যি মানে এটা আমরা কিভাবে বুঝে নিতে পারি? আপনি যদি একেবারে সরল করে বুঝিয়ে দেন। তার আগে প্রশ্নটা নিয়ে নিই, প্রশ্নটা নিয়ে সরাসরি আসবো, দিয়ার কাছে আসবো। দিয়ার প্রশ্নটা দেখে নেব, হোয়াট ডু ইউ মিন বাই ম্যানেজমেন্ট? শ্যামনগর বালিকা বিদ্যালয় থেকে প্রশ্ন করেছে। হ্যাঁ পান্নালাল স্যার। হ্যাঁ, ব্যবস্থাপনা বলতে কি বোঝায় এটা আলোচনা করব। তার আগে আমরা একটু আলোচনা করে নিই। আমরা জানি হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। সমস্ত বিষয়ের একটা ইতিহাস আছে, উৎসের ইতিহাস আছে। ঠিক সেরকমভাবেই ব্যবস্থাপনারও কিন্তু একটা উৎসের ইতিহাস আছে, যদিও সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট মতামত পাওয়া যায়নি। কিন্তু তা সত্ত্বেও প্রাচীনকাল থেকে যে ব্যবস্থাপনার প্রচলন ছিল সেটা আমরা আজ বুঝতে পারি। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে ম্যানেজমেন্টই, ব্যবস্থাপনা শব্দটাকে ইফ উই স্প্লিট অফ দ্য ওয়ার্ড ম্যানেজমেন্ট দেন উইল গেট ম্যানেজমেন্টই, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি বা কৌশলের দ্বারা মানুষেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, তাকেই বলা হয় ব্যবস্থাপনা। একদম, মানে এক্ষেত্রে কৌশল কিন্তু পজিটিভ অর্থে পজিটিভ। এখন ব্যবস্থাপনার প্রকৃতি বা বিস্তৃতি এত বেশি
যে ব্যবস্থাপনাকে আমরা কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে সংজ্ঞায়িত করতে পারি না। ঠিক। সেই কারণে ব্যবস্থাপনার সংজ্ঞা প্রদান বিষয়ে বিভিন্ন ব্যবস্থাপনাবিদদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ বা কন্ট্রাডিকশন লক্ষ্য করা যায়। In this respect, we can mention the opinion of a popular management expert, Mr. Daniel Wren, who said that management is a study like the study of men and their culture. Not only that, but also with the change of environment, it discusses about the nature of work, nature of men, and the functions of organization. সুতরাং ব্যবস্থাপনার সংজ্ঞা অনেক বিস্তৃত। তো সেই কারণে ব্যবস্থাপনা শব্দটাকে আমরা চারটে দিক থেকে আলোচনা করতে পারি। কি কি না, ম্যানেজমেন্ট অ্যাজ এ ফাংশন অফ প্রসেস, ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস, ব্যবস্থাপনাকে আমরা প্রক্রিয়া হিসেবে আলোচনা করতে পারি। ম্যানেজমেন্ট ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ ডিসিপ্লিন, ব্যবস্থাপনাকে আমরা একটা শিক্ষাক্ষেত্র হিসাবে আলোচনা করতে পারি। ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ হিউম্যান অর নাউন, ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাকে আমরা বিশেষ্য হিসাবে আলোচনা করতে পারি। এবং লাস্ট, ম্যানেজমেন্ট ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ ফাংশন অফ 4 P's. নাও দ্য কোয়েশ্চেন ইজ অ্যারাইজেস, হোয়াট আর দোজ 4 P's? এই 4টি পি কি কি? এই 4টি পি হলো প্রোডাকশন, প্রফিট, পিপল and public responsibility. সুতরাং from the above discussion we may conclude that management is a process by which we can achieve, we can accomplish all types of managerial activities with tactfully. ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে এমনই কৌশল, যে কৌশলের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের সমস্ত ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যকলাপকে খুব কৌশলের মাধ্যমে সম্পাদন করতে পারি। In this respect, we can mention a quotation, we can mention the opinion of a great management expert, Mr. Lawrence A. Apley, who said that management is a getting thing done through the effort of other people. সুতরাং তোমরা বুঝতে পারছো যে ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, সংক্ষেপে বলা হলো। এবার if we analysis the definition of management, then we can conclude, we can draw different features of management. আমরা যদি ব্যবস্থাপনা সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি তাহলে দেখবে যে ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। যেমন ফার্স্ট ফিচার্স অফ ম্যানেজমেন্ট ইজ কোঅর্ডিনেশন, সংযোজন। অ্যাকচুয়ালি ফর দ্য পারপাস অফ প্রোডাকশন দেয়ার আর সো মেনি এলিমেন্টস আর রিকোয়ার্ড। নট অনলি দ্যাট, ফর দ্য পারপাস অফ সার্ভিস রেন্ডারিং, দ্রব্য উৎপাদনের জন্য বা সেবা পরিবেশনের জন্য আমাদের বিভিন্ন রকমের উপাদানের প্রয়োজন হয়। এই উপাদানগুলো হলো 8 রকমের। 8 aims আর রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ প্রোডাকশন অ্যান্ড সার্ভিস রেন্ডারিং। এই 8টি এম কি? 8টি এম হলো মেন, মানি, মার্কেট, মেথড, মেশিনারি অ্যান্ড মোটিভেশন, টাইম। এই 8টি এম দরকার হয়। সুতরাং one of the most important feature of management is to procure all these 8 aims. ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে 8টি এম বললাম, এই 8টি এমকে সংযোজন করা, এটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস। ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া। এখানে একটুখানি আমি একটু সংযোজন করতে পারি। এই সংযোজনটা হলো স্যার যেটা বললেন প্রথম পয়েন্টটা, এটা একদমই যথার্থতাই বলেছেন। কিন্তু এর সঙ্গে আমরা যদি ম্যানেজমেন্টের ডেফিনেশন অনুযায়ী যদি দুভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে মানবিক উপাদান আর একটা হচ্ছে অমানবিক উপাদান। এই মানবিক উপাদানের মধ্যে যদি বলি তাহলে একটা প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারী বৃন্দ, আর অমানবিক উপাদানের মধ্যে বলি এই কর্মচারী বৃন্দ বাদে বাকি যা থাকে সবই অমানবিক উপাদান। এই মানবিক উপাদান এবং অমানবিক উপাদান দুটো একসঙ্গে মিলিতভাবে কারবারের সাফল্যের রূপ দেখতে হয়, সেটার ব্যবস্থাপনারই কাজ। একদম একদম। তাহলে কি আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি? যে ফিচারসটা আমি বলছিলাম, স্যার বললেন সেকেন্ড ফিচারস হলো
ওয়ার্ক প্রসেস বা কর্ম প্রক্রিয়া। ব্যবস্থাপনা এর প্রধান বৈশিষ্ট্য, অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে ব্যবস্থাপনা একটি কর্ম প্রক্রিয়া। তার কারণ হলো যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সমস্ত ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করতে হয়। এই প্রক্রিয়াটা কি না, প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, বাজেটিং অ্যান্ড লাস্ট কন্ট্রোলিং। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম সম্পূর্ণভাবে সম্পাদন করতে হয়। যদি আমরা এটা হ্যাপাজার্ডলি করতে থাকি, যদি র্যান্ডামলি করতে থাকি, দেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গেট সাকসেস অফ দ্য একদম। বিজনেস কনসার্ন। মানে সেক্ষেত্রে বোধহয় এই কথাটা সালভাদরের বলা যায় যে ইন্টেলিজেন্স উইদাউট অ্যাম্বিশন ইজ এ বার্ড উইদাউট উইংস। একদম একদম ঠিক, একদম ঠিক তাই। তো সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে ওই একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তাই ব্যবস্থাপনার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটি কর্ম প্রক্রিয়া বা ওয়ার্ক প্রসেস। নেক্সট ফিচার্স হলো যে সোশ্যাল প্রসেস, সামাজিক প্রক্রিয়া। অবভিয়াসলি যে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া বটে। কেন? তার কারণ হলো ব্যবস্থাপনার মূল কর্মকাণ্ড বিষয়টি মানুষদের দ্বারা সম্পাদন করা হয়। সেই কারণে আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের মানুষের ভালো মন্দ সমস্ত কিছুই সমাজের উপর বর্তায়। তাই সমাজের ভালো মন্দের ওপর নির্ভর করে ব্যবস্থাপনার ভালো মন্দ কিন্তু নির্ভরশীল। যেমন একদম একটা প্রেজেন্ট, একদম কারেন্ট এক্সাম্পল দিই। যেমন ধরো এই যে অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমাদের কোভিড-19 চলছে, সারা বিশ্ব জুড়ে মহামারী চলছে। এই মহামারী চলার জন্য আমাদের ব্যবসায়িক ক্ষেত্র, সরকারি ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন রকম কার্যকলাপে আমূল পরিবর্তন ঘটে গেছে। এই আমূল পরিবর্তন ঘটে যাওয়ার ফলেও কিন্তু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যকলাপেরও কিন্তু পরিবর্তন ঘটেছে। সুতরাং সমাজের ভালো মন্দ, সমাজের সুখ দুঃখ ইত্যাদি বিষয়ের উপর ব্যবস্থাপনার ভালো মন্দ কিন্তু নির্ভর করে অবশ্যই, এবং তার জীবিকাও হয়তো পাল্টাতে হচ্ছে। একদম একদম ঠিক। একদম, যার সোনার দোকান ছিল সে হয়তো সোনার দোকানটা বন্ধ রেখে অন্য কাঁচামালের বিজনেস শুরু করেছে, সেক্ষেত্রেও তো তার ব্যবস্থাপনাটা পাল্টাতে হচ্ছে। একদম। এবার আপনার কথার সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করি। আমি একটা প্রশ্ন নিয়ে নি, তারপর আপনার কাছে আসি, তাহলে একটু সুবিধা হবে। আমি অয়ন সাহার প্রশ্নটা একটু দেখতে চাইবো। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট? হ্যাঁ, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতি হচ্ছে একটা মৌলিক সত্য যা ব্যবস্থাপনার কাজের ফলাফলের পূর্বানুমান মূল্যায়ন করে। ব্যবস্থাপনা কাজের ফলাফলের পূর্বানুমান মূল্যায়ন করে, অর্থাৎ ব্যবস্থাপনা যে কাজটা করবে অনেক আগে থেকে তার ভাবনা চিন্তা থাকে। সেই ভাবনা চিন্তা থাকার ফলে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গিয়ে যে যে কাজগুলো করতে হয় সেটাই হচ্ছে ব্যবস্থাপনার নীতি। এর পাশাপাশি আমি আরেকটা বলতে পারি, ব্যবস্থাপনার নীতি হলো যে কারণ এবং ফলাফল ব্যক্ত করে। কারণ এবং ফলাফল অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। দেখবেন যে কোনো ফলাফল হোক না কেন তার পেছনে অবশ্যই একটা কারণ থাকে। এই সারি একটু আগে যেমন বলছিলেন কোভিড-19 কথা, আমরা ফল কি দেখতে পাচ্ছি? সারা বিশ্বে এটা মহামারী নয়, অতিমারী হিসেবে দেখা দিয়েছে। কারণটা কি? নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। সেই কারণ খোঁজার জন্যে ট্রাম্প এদেশ থেকে ওদেশ থেকে সেদেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার কাজে এবং পৃথিবীর বিভিন্ন দেশ সেই তথ্য সংগ্রহ করার কাজে লেগে পড়েছেন। তার মানে কোনো একটা ফলাফলের পেছনে একটা কারণ অবশ্যই থাকবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনার নীতির মূল কথা। এই প্রসঙ্গে আমি একটু বলি, ব্যবস্থাপনার নীতি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কমপ্লিটলি বেসড অন সাম ফান্ডামেন্টাল ট্রুথ। এবং এই যে মৌলিক সত্য, এই মৌলিক সত্য সম্পূর্ণভাবে আবার বিভিন্ন অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ডেন্ট, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষণের উপর নির্ভরশীল। সেই জন্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ একটা গাইডলাইন্স, একটা নির্দেশিকা মতন কাজ করে থাকে। একেবারে। আমরা তাহলে পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন বিবেক জানার প্রশ্ন। বিবেকের প্রশ্নটা একটু স্ক্রিনে দেখে নিতে চাইবো। ম্যানেজমেন্ট প্রিন্সিপালস আর হ্যাভিং ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, ওয়াই? পান্নালাল স্যার। ব্যবস্থাপনা একটি সার্বজনীন প্রক্রিয়া। কেন? কেন? তার কারণ হলো at present days management it is not only used in business sector,
বর্তমান দিনে ব্যবস্থাপনা ঠিক। কেবলমাত্র কারবারি ক্ষেত্রে ব্যবহার করা হয় না। অকারবারি ক্ষেত্র মানে উভয় At প্রতিষ্ঠান। present days, management, it is also used as in non-business sector, government sector, non-government sector, organized sector, unorganized sector. Each and every sector management is used. বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সংগঠনে বর্তমান দিনে। Not only that, at present, আমাদের পারিবারিক ক্ষেত্র, হাউসহোল্ড সেক্টর, একদম। আমাদের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থাপনা অত্যন্ত কার্যকরী। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমাজের এই বিস্তৃত এরিয়া জুড়ে, বিশাল অঞ্চল জুড়ে যে ব্যবস্থাপনা প্রক্রিয়া যে বর্তমান, সেজন্যই ব্যবস্থাপনাকে আমরা একটি সার্বজনীন প্রক্রিয়া হিসেবে গণ্য করে থাকি। অর্থাৎ এটি নিশ্চল প্রক্রিয়া নয়, গতিশীল গতিশীল প্রক্রিয়া। এবং যে কারণে আপনি ফ্যামিলির কথা বললেন আর কি, মানে একটা সব উদাহরণ ক্ষেত্রেই দিই। যদি ব্যবস্থাপনায় কোথাও একটু ফাঁক থেকে যায়, ফাঁক থেকে গোলটা যায়। মিস করি আমরা, তাহলে একদম, কিন্তু পুরোটাই একদম fall। একদম এক্স্যাক্টলি রাইট। এই যে ম্যাডাম বললেন যে আমরা যদি কোনো কারণে একটু মিস করে যাই, একটা একদম ভালো উদাহরণ হচ্ছে যে আমাদের পরিবারের কথা যদি চিন্তা করি, আমাদের পরিবারের কর্তা যিনি থাকেন তার ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যকলাপ যদি সুদৃঢ় না হয়, বা তিনি যদি শক্ত হাতে সমস্ত কিছু কন্ট্রোল করতে না পারেন, ঠিক। তাহলে সংসারের অবস্থা কিন্তু ভালো হতে পারেন না। সেই জন্য একই রকম একই কনসেপ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। পরিবারটা একটা ক্ষুদ্র ফর্ম, হ্যাঁ, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানটা একটা বৃহৎ বিশাল বিশাল একদম। বড় ফর্ম। এবং দেখুন পরিবারের মানুষগুলোই তো বাইরে যাচ্ছে, একদম, কর্মক্ষেত্রে একদম, যাচ্ছে, একদম, তাই একদম। সেখান থেকেই গঠনটা শুরু হচ্ছে কিন্তু। হয়। একদম। আমরা পরের প্রশ্নে চলে যাই। অদ্বিতীয়াদের প্রশ্নটা আমি একটু দেখে নিতে চাইবো স্ক্রিনে, এবং তারপর আলোচনায় আসবো। এক্সপ্লেন ফেলস প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের বোধহয় যাকে জনক বলা হয় ফেলস, তাই তো? একদম এক্স্যাক্ট। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই কোশ্চেনটা রাজেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অনেকবার পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে। আর এই ফিয়ল সম্পর্কে একটুখানি বলি। ফিয়লসকে বলা হয় ফাদার অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই হেনরি ফিয়লকে বলা হয় ফাদার অফ বা ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার আদি গুরু। আদিগুরু, একদম তাই। তাহলে এই ফিয়লের যে প্রিন্সিপালসটা আছে, এই নীতি আছে, নীতি 14টা পয়েন্ট আছে। আচ্ছা। এই 14টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটাই আমরা বলতে পারি যে কর্ম বিভাজন, অর্থাৎ ডিভিশন অফ লেবার। একটুখানি ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করছি, সময়টা বড়ই অল্প, ঠিক আছে? ডিভিশন অফ লেবার অর্থাৎ একটা পুরো কাজ, সেই পুরো কাজটা একা না করে সেই কাজটাকে টুকরো টুকরো করে দেওয়া, ভাগ করে দেওয়া, সেই টুকরো টুকরো কাজ তার জন্য এক একজন কর্মী নির্দিষ্ট করে দেওয়া, এবং একজন কর্মী সেই ছোট ছোট কাজ করতে 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 এতই স্কিলড হয়ে যায়, তাদের কাজ করতে আর সময় কম লাগে। একটা মানুষ যদি পুরো কাজ করতে যত সময় লাগবে, এখন একটা পুরোটা কাজ যদি অনেকজন কর্মী মিলে করে, একটা কাজ কমপ্লিট করতে তার থেকে অনেক কম সময়ে তারা করতে পারবে। এই জন্য ডিভিশন অফ লেবার কিন্তু ভীষণ পরিমাণে প্রযোজ্য এই ফিয়লের নীতিতে। এই প্রসঙ্গে আমি একটু, স্যার তো বললেন ডিভিশন অফ ওয়ার্ক, কর্ম বিভাজন। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ওপিনিয়ন অফ হেনরি ফিওলের মতামত অনুযায়ী, if we want to get success very quickly, then all the managerial activities is to be distributed among all the employees or personnel according to their qualification and their experience. তাদের যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করেই কিন্তু কারবারের সমস্ত কার্যকলাপগুলো সেইভাবে বন্টন করতে হবে। তাহলে কি হয় না, কাজের গতি যেমন বৃদ্ধি পাবে, অন্যদিকে দ্রব্য উৎপাদনের ব্যয়টাও কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং তাদেরকে মোটিভেটও করা। এবং হ্যাঁ, যে বর্তমান বিশ্বায়নের যুগে যে কাজে লিপ্ত থাকে, তার ফলে সে সেই কাজে স্পেশালাইজড বা বিশেষায়ন হয়ে যায়। এটাই হচ্ছে একদম। এর এবং গুরুত্ব। তারপরে বলতে হ্যাঁ গেলে- হ্যাঁ হ্যাঁ একদম চট করে যাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি 14টা পয়েন্ট তো। বলতে হবে। সেকেন্ড পয়েন্ট বলতে গেলে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, কর্তৃত্ব এবং দায়িত্ব। দেখুন, কর্তৃত্ব করবে হচ্ছে উচ্চ স্তর, উচ্চ স্তর একটা ডাইরেকশন দেবে, সেটা নিম্ন স্তরের কর্মীরা সেই ডাইরেকশন অনুযায়ী কাজ করবে, এটাই হচ্ছে তার কর্তৃত্ব। আর দায়িত্বটা কি, নির্দিষ্ট সময়ে কাজটা পুরোটা কমপ্লিট করা, নির্দিষ্ট সময়, এটা মাথায় রাখতে হবে। এটা নীতিতেই বলছে, কিন্তু এটা ফেয়ালের নীতিতেই, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা পুরোটাই কমপ্লিট করা, যেন নেক্সট টাইম কোনো কোশ্চেন অ্যারাইজ না করে সেই কাজ সম্পর্কে।
আমরা থার্ড পয়েন্টে যদি করে, যেতে হ্যাঁ। যাই, আরেকটু স্যার একটু চট করে আচ্ছা, মানে এইটা একটু না 14টা বললে point এই বলতে বিষয়টা হবে। একটু ইনকমপ্লিট থেকে যাবে, যে এই যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব এবং কর্তৃত্ব পরস্পর সহাবস্থান করে। সেই কারণে ইফ অথরিটি ইজ গ্রেটার দ্যান রেসপন্সিবিলিটি, অথরিটি যদি রেসপন্সিবিলিটি বা দায়িত্বের থেকে যদি বড় হয়, তাহলে কর্তৃত্বের অপব্যবহার ঘটে। আর যদি অথরিটি দায়িত্বর থেকে কম হয়, তাহলে কোনো ব্যক্তি তার যথাযথ দায়িত্ব পালন করতে পারে না। সেই জন্য অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি এক্সিস্ট সাইমালটেনিয়াস। হাতে হাত ধরে একদম, চলে চলে, সেটা হ্যাঁ। থার্ড পয়েন্টে যেতে গেলে আমাদের ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম অনুবর্তিতা, যেটা বলছিলাম হ্যাঁ, এখন, হ্যাঁ। এই ডিসিপ্লিন প্রত্যেককে হতে হয়, উচ্চ স্তর থেকে নিম্ন স্তর প্রত্যেককে ডিসিপ্লিন হতে হয়, অর্থাৎ প্রত্যেক কর্মীকে উপযুক্ত সম্মান দেওয়াটাই হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে পড়ে। পরের পয়েন্টে যেতে গেলে যাই আদেশের একতা অর্থাৎ ইউনিটি অফ কমান্ড। আমরা দেখেছি যে কুচকাওয়াজ এক একটা ট্রুপ থাকে, একজন কমেন্ট দেয় এবং প্রত্যেকটা ট্রুপ আস্তে আস্তে করে হেঁটে যায় বা তাদের পারফর্ম করে। এই যে একজন কমেন্ট দেয় এবং সেই ট্রুপে হয়তো 16 জন আছে বা 25 জন আছে বা 36 জন আছে, এই একজন কমেন্ট দিচ্ছে, বাকি সবাই সেই কমেন্টটাকে ফলো করছে, অর্থাৎ মানতে হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ একের অধিক যদি কমেন্ট যদি দেয়, তাহলে কিন্তু যারা ওই ট্রুপে থাকে তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে কোন আদেশটা তারা পালন করবে। একেবারে। সেই জন্য বলা হয় জন্যে- ওয়ান ম্যান ওয়ান বস। হ্যাঁ, one man army। একদম একদম একদম, একদম। হ্যাঁ। নেক্সট পয়েন্ট Correct, হচ্ছে হ্যাঁ। নির্দেশের একতা, হচ্ছে ডাইরেকশন, ইউনিটি অফ ডাইরেকশন। এই ইউনিটি অফ ডাইরেকশনও তাই, একদম উচ্চ স্তর যেমন ডাইরেকশন দেবে, ডাইরেকশনটা একজনই দেবে, নির্দেশ একজনই দেবে, কর্মীরা সেই নির্দেশ মেনেই কাজ করবে। সেই ডাইরেকশন দুটো তিনটে দিক থেকে এসে গেলেই কর্মীরা বলবে উনি বললেন এই করতে, উনি বললেন এই করতে, আমি এখন কোনটা করি? বিভ্রান্ত হবে তারা। বিভ্রান্ত হয়ে Confused। যাবে। অর্থাৎ ম্যানেজমেন্টের নীতিতে কিন্তু সেটা নেই, সেই জন্য ইউনিটি অফ ডাইরেকশনও থাকতে হবে। এরপরে হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে কারবারের স্বার্থ সবার আগে কর্মীদের স্বার্থের, পার্সোনাল স্বার্থের থেকে। যখন একজন কর্মী যখন প্রতিষ্ঠানে এসে জয়েন করছে, তখন প্রতিষ্ঠানটাই তার কাছে প্রথম প্রাধান্য পাবে, একদম। প্রতিষ্ঠানটাই তার রুজি রোজগারের জোগাড়ের ব্যবস্থা করে দিচ্ছে। সুতরাং প্রতিষ্ঠানের দিকটা তাকে দেখতেই হবে। আমি প্রতিষ্ঠানকে যত বেশি সেবা দিতে পারবো, প্রতিষ্ঠান আমাকে তত বেশি আমাকে দেখতে পারবে। মানে আমার স্বার্থটা প্রতিষ্ঠান তখন দেখবে যদি প্রতিষ্ঠান তার নিজের স্বার্থটা পূর্ণ না হয়। ঠিক আছে, পরের পয়েন্টে যদি যেতে গেলে কর্মীদের পারিশ্রমিক, অবশ্যই এই নীতিতে আছে কর্মীদের পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক যদি না পায় কর্মীরা উপযুক্ত সময়ে, শুধু পারিশ্রমিক নয়, উপযুক্ত সময়ে, এই যেমন এখন যে লকডাউন পিরিয়ড চলছে এবং কোভিড চলছে, আমি শুনতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাদের মাইনে পাচ্ছে না, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মাইনেটা ডিউ পড়েছে অথচ কাজ তারা করে যাচ্ছে। এই যে চলছে, এইটা কিন্তু বেশি দিন কিন্তু চলবে না, কারণ তাদের যদি প্রপার রেমুনারেশনটা প্রপার টাইমে না পায়, তখন তাদের নর্মাল লাইভলিহুডটাই ব্যাঘাত ঘটবে। সেই জন্য উপযুক্ত পারিশ্রমিক দরকার। এরপরে বলছে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণটা কি? যখন ডাইরেকশনটা একটা দিক থেকে আসবে, যখন উচ্চ স্তর থেকে ডাইরেকশনটা তখন নিম্ন স্তরে আসবে, এবং সেই একটা জায়গা থেকে যখন ডাইরেকশনটা আসবে, সবাইকে যখন সেই ডাইরেকশনটা মেনে নিতে হয়, এটাই হচ্ছে কেন্দ্রীকরণ। তখন কি হয়, কেন্দ্রীকরণের ফলে কোনো কোনো কর্মীরা মনে করতে পারে যে এটা তো আমরাই করতে পারতাম, ঠিক। এই ডাইরেকশনটা আমার উচ্চতর স্তর থেকে আসবে, তার জন্য আমার ওয়েট করে এই সময়টা নষ্ট হলো। এতে তারা অনেক সময় হতাশ হতে পারেন। আবার সেটাও যেমন দরকার, বিকেন্দ্রীকরণও দরকার। সেই বিকেন্দ্রীকরণ অর্থাৎ স্যার, একটু যখন চট করে। যেমন প্রয়োজন হবে তখন তেমন কর্মীরাই সিদ্ধান্ত নিয়ে নেবে। সেই জন্য আমরা কিন্তু এখন আধুনিক যুগের ম্যানেজমেন্টের মধ্যে পড়ি ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। একেবারে এখানে আমাদের আবার ব্যবস্থাপনার সময়টা খুব গুরুত্বপূর্ণ, তাই একটু ভীষণ। যদি চট করে বলে দেন তাহলে পুরোটা কমপ্লিট। আচ্ছা, পরের পয়েন্টে যখন যদি যেতে হয়, তাহলে ক্ষমতার প্রবাহের শৃঙ্খল। এই ক্ষমতা প্রবাহের শৃঙ্খল হচ্ছে যখন উঁচু স্তর থেকে নিম্ন স্তরে যেমন একটা ডাইরেকশনটা আসবে, কিভাবে প্রতিষ্ঠানের কাজকর্ম হবে, তেমনি নিম্ন স্তর থেকেও একটা বার্তা
এতটা উচ্চ স্তরে যাবে, যেমন তারা কাজ করতে গিয়ে কি কি অসুবিধা সম্মুখীন হচ্ছে এবং কাজের ফলাফলটা কি হচ্ছে তার প্রতিবেদন কিন্তু নিচ থেকে উপরে কিন্তু যায়। তার মানে এই পদ্ধতিটা একটা চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে, একটা শৃঙ্খলবদ্ধ ভাবে। ঠিক আছে, বিন্যাস, যে বিন্যাস একটু আগেই যেমন বলছিলাম, একটা বস্তুগত হয়, একটা অবস্তুগত হয়। ঠিক আছে, একটা বস্তুগত যেটা বললাম, একটা হচ্ছে মানবিক, একটা অমানবিক। এই বস্তুগত, মানবিক আর অমানবিক যখন বলি, অমানবিক দিকটাই আমরা বিন্যস্ত করি, যেমন সঠিক সময়ে সঠিক কর্মচারী না পেলে সঠিক কাজটা আবার করা যাবে না, সেইটা যেমন একটা বিন্যস্ত থাকতে হবে সঠিকভাবে। আর আরেকটা যেমন অবস্তুগত, সেই অবস্তুগত জিনিসগুলো যদি সামনে না থাকে, যে মানুষ সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে, জাস্ট আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। যেমন ইকুইটি থাকতে হবে, আর কর্মীদের সিকিউরিটি থাকতে হবে, আর কর্মীদের মধ্যে উদ্যম অনুপ্রেরণা যোগাতে হবে। ঠিক আছে, আর দলীয় একতা অবশ্যই থাকে এই ম্যানেজমেন্টের নীতিতে। হেনরি ফেয়ালের এই 14টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা পড়ে নেবে। এবার তাহলে অ্যাসাইনমেন্টটা আমরা চট করে দেখে নিই। হ্যাঁ স্যার, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা যেটা আছে সেটা তোমরা করবে, এক্সপ্লেন কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা ধারণাটি ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ম্যানেজমেন্ট ইজ কল্ড আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, কেন ব্যবস্থাপনাকে কলা এবং বিজ্ঞান বলা হয়। থার্ড কোশ্চেন, এক্সপ্লেন ফাংশনস অফ ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের কার্যাবলী ব্যাখ্যা করো। হোয়াট ডু ইউ মিন বাই কোঅর্ডিনেশন, সমন্বয় সাধনের অর্থ কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এক্সপ্লেন হেনরি ফেয়ালস 14 প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট, এই মাত্র স্যার বললেন এটাই, হেনরি ফেয়ালের ব্যবস্থাপনার 14টি নীতি, খুবই গুরুত্বপূর্ণ বলে এটা অ্যাসাইনমেন্টেই দিয়ে দিলাম একদম। এন্ড লাস্ট কোশ্চেন, কম্পেয়ার দ্য ভিউজ অফ এফডব্লিউ টেলর এন্ড হেনরি ফেয়াল টু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। একদম, টেলর এবং ফেয়ালের ব্যবস্থাপনা নীতির ধারণা তুলনামূলক আলোচনা করা। আসলে মানে শুধুমাত্র কলা বা শুধুমাত্র বিজ্ঞান এটা বোধহয় ব্যবস্থাপনাকে বলা যায় না, দুটোরই সংমিশ্রণ। একদম, ম্যানেজমেন্ট ইজ আ মিক্সচার অফ আর্ট এন্ড সায়েন্স। একেবারে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের আজকের পড়াশোনার পাঠ আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমরা বরঞ্চ দেখে নিই কালকের 10টায় এই ক্লাসরুমে কি বিষয় রয়েছে তোমাদের জন্য। চলো চটপট দেখে নিই। নবম শ্রেণীর ইতিহাস, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। নবম শ্রেণীর ইতিহাস সকাল 10টাতেই থাকছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার অ্যাপ্লিকেশন দ্বাদশ শ্রেণীর জন্য। এবার আজকের 3টে ক্লাসরুমের বিষয় কি তোমরা চট করে দেখে নাও। দশম শ্রেণীর ইতিহাস, বিকল্প চিন্তা ও উদ্যোগ, এবং তারপর থাকছে ফিলোসফি, অপোজিশন অফ প্রপোজিশন, বচনের বিরোধিতা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলে। আর কালকের জন্য আজকে দুপুর 1টা অবধি তোমরা সময় পাবে, প্রশ্ন পাঠাতে পারবে, নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, বিষয় লিখবে, স্কুলের নাম লিখবে, জেলার নাম লিখবে, তো তোমাদের প্রত্যেকের জানা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা চট করে তোমরা দেখে নাও, 9748217201। এবার দেখে নাও ইমেল অ্যাড্রেস bsclassroom2020@gmail.com। তাহলে তোমরা সবাই রেডি থেকো এবং খুব ভালো থেকো, লকডাউন মেনে চলো, সুস্থ থেকো। আজকের এই মুহূর্তে ক্লাসরুমের আলোচনা শেষ করছি, আর অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনে।